গুড মর্নিং স্টুডেন্টসরা। আজকে আমরা একটি আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতাটি পড়ব। ক্লাস 11-এ আমরা পড়েছিলাম এবং একটি ভারতীয় কবিতা পড়েছিলাম, কিন্তু ক্লাস 12-এ সেই ঠিক উল্টোটাই আমরা পড়ব। সেটা হচ্ছে একটি আন্তর্জাতিক কবিতা পড়ব এবং একটি ভারতীয় গল্প পড়ব। আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এটি একটি আন্তর্জাতিক কবিতা। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি লিখেছেন বেরটোল্ট ব্রেখাট। তিনি একজন জার্মানি লেখক, এছাড়া তিনি নাট্যকার। তার লেখা প্রচুর নাটক বা তার লেখা নাট্যরীতি আমাদের বাংলা নাটকেও ভীষণভাবে ব্যবহৃত হয়েছে। ঋত্বিক ঘটক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাংলা নাটকের যারা প্রধান চরিত্র বা প্রধান মানুষ, তারা কিন্তু ব্রেখাটের একাধিক নাটককে বাংলায় অনুবাদ করেছিলেন। তো আমরা ব্রেখাট সম্পর্কে প্রথমে কিছু জেনে নেব। সেটা হচ্ছে 1898 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি জার্মানির আইসবুর্গ শহরে বেরটোল্ট ব্রেখাটের জন্ম। তার বাবা একটি কাগজের কলে কাজ করতেন। 10 বছর বয়সে তিনি স্কুলে ভর্তি হন। পরে পড়াশোনার সাথে সাথে তিনি সাহিত্যের প্রতি সম্পূর্ণভাবে মনোনিবেশ করেন। ছোট থেকেই তিনি পত্রিকা সম্পাদনা করা বা কবিতা লিখতে ভালোবাসতেন। তার প্রথম নাটক দ্য বাইবেল তিনি লিখেছিলেন প্রথমে, এবং তার লেখা নাটকগুলি বেশ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে কিছুদিনের মধ্যেই। ব্রেখাট রাশিয়াতে গিয়েছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হওয়ার কয়েক বছর পর তিনি আমেরিকার রাজনৈতিক সমস্যার কারণে জুরিখে এসে পৌঁছেছিলেন এবং সেখানেই শেষ দিন পর্যন্ত সেখানেই ছিলেন। তারপর তার মারা যান 1856 সালে। রাশিয়ার সর্বোচ্চ সম্মান লেনিন আন্তর্জাতিক পুরস্কারে তিনি সম্মানিত হয়েছিলেন। আচ্ছা, এই কবিতাটি পরে বাংলায় অনুবাদ করেছিলেন পেশায় অধ্যাপক এবং বরেণ্য কবি শঙ্খ ঘোষ। রবীন্দ্র গবেষকদের মধ্যে তিনি অন্যতম। তার লেখা প্রচুর বই রয়েছে আমরা জানি, এবং তিনি প্রচুর পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা আধুনিক যুগের কবিদের মধ্যে শঙ্খ ঘোষ সম্পর্কে আলাদা করে আর কিছু বলার নেই। তিনি সবারই কাছে অত্যন্ত জনপ্রিয়। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বেরটোল্ট ব্রেখাটের কোয়েশ্চেন ফ্রম আ ওয়াকার হু রিডস নামক কবিতাটির বাংলা অনুবাদ। এই কবিতাটি কবি শঙ্খ ঘোষ তার অনুবাদ কবিতার যে সংকলন রয়েছে তার বহুল দেবতা বহু স্বর এর থেকে নেওয়া হয়েছে। এই বইতে তিনি প্রায় ব্রেখাটের 14টি কবিতাকে অনুবাদ করেছিলেন। আচ্ছা, এই যে আমরা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি থেকে পড়ব, এর পিছনে একটা প্রেক্ষাপট আছে যে কেন এই কবিতাটি কবি লিখেছেন। সেখানে আমরা দেখব যে কবিতাটির মধ্যে একটা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির প্রত্যক্ষ ছায়াপাত্র রয়েছে। একজন শিক্ষিত মজুর যে মানব সভ্যতার ইতিহাসে কিছু প্রশ্ন তুলে ধরেছেন, সেই প্রশ্নগুলো যুগে যুগে পরম্পরায় হয়ে আসছে। সাধারণ খেটে খাওয়া মানুষই সমাজের নিচের তলার মানুষেরাই তো ত্যাগ, শ্রম ও নিজেদের অবদান দিয়ে আমাদের এই গোটা সমাজকে ধরে রেখেছে। কিন্তু এর অবদানের কথা গোটা মানব জাতি বা সমাজকেও মনে রাখে না। সবাই মনে রাখে কোন রাজা বা কোন নেতা এইসব কাজের জন্য রয়েছে তাদেরকে। তো মানুষের এইসব কীর্তির আড়ালে থেকে যাওয়া কর্মীরা চিরকাল মানুষের কাছে অবহেলিত হতে থাকে। তো একজন শিক্ষিত মজুর, ধরে নেওয়া হয় যে মজুর সম্প্রদায়ের মানুষেরা খুব একটা পড়াশোনা জানে না, কিন্তু যে মজুরের শিক্ষাটা রয়েছে, যথাযথ শিক্ষা রয়েছে, সে সমাজের কাছে এই আবেদন করতেই পারে, সে জিজ্ঞেস করতেই পারে। এই একটা সময় যখন তাদের ঘুরে দাঁড়াবার সময়, তারা যখন নিজেদের বুদ্ধি যুক্তি দিয়ে সব কিছুটা বুঝতে শিখেছে, তখন তারা বুঝতে পেরেছে যে আসল কৃতিত্ব কিসের। এই যে পৃথিবীর সপ্তম আশ্চর্য গড়ে উঠেছে, সবাই বড় বড় রাজাদের জন্য বাহবা দেয়, তাদের কথা ইতিহাসে লেখা থাকে,
কিন্তু যারা নিজে হাতে করে এই মজুর সম্প্রদায়ের মানুষেরা এই আশ্চর্য কীর্তিগুলো স্থাপন করছে, তাদের জন্য কিছুই পড়ে থাকে না। তাই এই মানুষগুলোর প্রতিনিধি হয়ে কবি ব্রেখাট এই কবিতাটি রচনা করেছেন। আমরা সেটাই দেখব এই কবিতার মধ্য দিয়ে। কবিতার ভাববস্তু বা বিষয়বস্তু বোঝাতে গেলে আমরা যেটা দেখব যে আমাদের ইতিহাসের বইয়ের পাতায় পাতায় লেখা আছে বেশ কিছু রাজাদের কৃতিত্বের কথা, যেমন 7 দরজাওয়ালা থিবস কোন রাজা বানিয়েছে। কিন্তু রাজা কি নিজে হাতে করে জিনিসপত্র এনে এগুলো বানিয়েছে? বা যখন ব্যাবিলন দাঁড়িয়ে রয়েছে, তার মূলে তো রয়েছে সাধারণ কারিগররা। তাদের অসামান্য দক্ষতা বা কৃতিত্ব আমাদের আজকে চোখের সামনে ফুটে উঠছে। কিন্তু আমরা কি সেই রাজমিস্ত্রি, অজ্ঞাত শ্রমিক এদের সম্পর্কে কোনো খবর রাখি? রাজমিস্ত্রির দল আশ্চর্য চীনের প্রাচীর বানিয়েছে, কিংবা বাইজেন্টিয়াম সভ্যতার সৌন্দর্য শ্রমিক শ্রেণীরই অবদান। অ্যাটলান্টিসে যখন ভূমিকম্প হলো, তখন কি কেউ মনে রেখেছে যে এর অসাধারণ যে সৃষ্টি, তার পিছনে কিছু খেটে খাওয়া অবহেলিত মানুষের অবদান আছে? আলেকজান্ডার যে ভারত জয় করেছে, সেই ভারত জয় কি আলেকজান্ডার একাই করেছে? কোনো সৈন্যের সাহায্য তার লাগেনি? সিজার একলাই কি হারাতে পেরেছে গলদের? আর্মাডার মতো যে স্প্যানিশ রণতরী ডুবতে বসেছিল, কিন্তু রণতরী কি শুধু একা রাজা চালিয়ে এনেছে? সেখানে অন্য কোনো সৈন্য, শ্রমিক, সাধারণ মানুষ কারোর অবদান নেই? রাজা দ্বিতীয় ফিলিপ নিদে ফেলেছিলেন যখন আর্মাডার স্প্যানিশ তরী ডুবে যায়। রোমের রাজা দ্বিতীয় ফ্রেডরিক যে 7 বছর ধরে যুদ্ধ চালালেন, যুদ্ধ কি শুধু রাজায় রাজায় হয়? সেখানে কোনো সৈন্যের প্রয়োজন হয় না? এই কথাগুলোই, এই এতগুলো প্রশ্ন কবি একজন শ্রমিকের মুখ দিয়ে এই কবিতায় বলিয়েছেন। জানতে চেয়েছেন এই প্রশ্নগুলো গোটা মানব জাতির কাছে, যে যাদের ওপর ভরসা করে গোটা সমাজ, গোটা পৃথিবী বা সমস্ত ইতিহাস গড়ে উঠেছে, সেখানে শুধুই কেন রাজরাজাদের নাম, কেন এই হারিয়ে যাওয়া শ্রমিক, অবহেলিত মানুষদের কোনো রকম উল্লেখ থাকে না? কেউ জানতে চায় না যে আর্মাডা ডুবে যাওয়ার পরে সেই সৈন্যবাহিনীর কী হলো? আলেকজান্ডারের মৃত্যুর পর সেই সৈন্যবাহিনী কোথায় হারিয়ে গেল? কেউ জানতে চায় না যে 7 তলা দরজাওয়ালা থিবস যারা বানালো, শেষে তাদের পরিণতি কী? কেউ জানতে চায় না বাইজেন্টিয়াম সাম্রাজ্যকে এত সুন্দর করে গড়ে তোলার পর সেই না খেতে পাওয়া মানুষগুলো ইতিহাসের কোন পাতায় হারিয়ে গেল। এতদিন পর্যন্ত হয়তো কোনো শ্রমিক, মজুর এই প্রশ্ন করতে সাহস পায়নি, হয়তো তাদের বোধ, বুদ্ধি, বিচার তাদের এগুলো করতে সাহস যোগায়নি। কিন্তু কবি এমন একজন মজুরের সৃষ্টি করেছেন যে পড়তে জানে, যে ইতিহাস পড়ে জেনেছে, যে নিজের যুক্তি তর্ক দিয়ে নিজের প্রশ্নগুলোকে গোটা মানব জাতির সামনে দাঁড় করাতে সক্ষম। সে এই গোটা প্রশ্নগুলো তুলে ধরেছে মানব জাতির কাছে, যে শুধুই কি রাজার কৃতিত্ব? হয়তো আর্থিকভাবে রাজা সেটা সাহায্য করেছেন, কিন্তু এই যে অপরূপ সৃষ্টি, এগুলো কার অবদান? তারা কোথায় হারিয়ে গেল? তাদের কি কিছুই প্রাপ্য নয়? গোটা ইতিহাস রাজাদের কৃতিত্বে ভর্তি, কিন্তু রাজারা নিজেরাই কি ঘাড়ে করে পাথর বয়ে এনেছে? রাজারা নিজেরাই কি একা একা যুদ্ধ করেছে, গোটা দিগ্বিজয় জয় করে ফেলেছে? কবি এই যে মজুরের সৃষ্টি করেছেন এই কবিতায়, সেই মজুর গোটা মানব জাতির সামনে এই প্রশ্নগুলো বাকি গোটা পৃথিবীর মজুর জাতির হয়ে প্রতিনিধিত্ব করেছে, এবং সেই প্রশ্নগুলো রেখে গেছে সাধারণ মানুষের কাছে। তাহলে গোটা এই সমাজের যে নিচের তলার এই মানুষেরা, তাদের প্রাপ্য কী? আচ্ছা,
আমি এই পড়তে জানে এমন এক মজুরের কবিতাটিকে দুটো আলাদা প্যারাগ্রাফে ভাগ করে দুটো আলাদা স্লাইডে করে দিয়েছি এবং প্রতিটা প্যারাগ্রাফকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা পড়ে নিশ্চয়ই সেটা বুঝতে পারবে আশা করি। প্রথম প্যারাগ্রাফে আমরা যেটা দেখছি, কবি কিছু প্রশ্ন রেখেছেন। কবিতাটির লেখার মধ্যে একটা অভিনবত্ব দেখা যায় এইখানে। কবিতাটি পুরোটি একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে। প্রথমেই লাইনেই আমরা দেখতে পাই, তিনি জানতে চেয়েছেন রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, আর ব্যাবিলন কতবার গুঁড়ো হলো, কে গড়ে তুলল এতবার। অর্থাৎ নিশ্চয় কোনো রাজ্যের রাজা নিজে ঘাড়ে করে পাথর এনে ঐতিহাসিক কীর্তি রচনা করেন না, বা ব্যাবিলন সাম্রাজ্য যতবার গুঁড়ো হয়েছে, ধ্বংস হয়েছে, নিশ্চয়ই রাজা নিজে হাতে সেটা তৈরি করেন না। এগুলো তৈরি করার পিছনে রয়েছে শ্রমিক সম্প্রদায় বা রাজমিস্ত্রিরা, যাদের নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছে এই আশ্চর্য কীর্তিগুলোকে। আবার কবি জানতে চেয়েছেন সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তাদের ঠিকানা কি, অর্থাৎ তারা গেল কোথায়, তাদের কোনো রকম খোঁজ আমরা পাই না ইতিহাসের পাতায়। চীনের প্রাচীর যারা বানালো, কবি জানতে চেয়েছেন কোথায় সেই রাজমিস্ত্রিরা। এগুলো তো ইতিহাসের সপ্তম আশ্চর্যের, বিশ্বের সপ্তম আশ্চর্যের এক একটা, কিন্তু এগুলো নিশ্চয়ই কোনো রাজা বা কোনো নেতা নিজেরা হাতে করে বানাননি। এই প্রত্যেকটা কীর্তির পিছনে লুকিয়ে আছে সমাজের কিছু অবহেলিত নগণ্য মানুষরা, যাদের ইতিহাসও কোনো দাম দেয়নি। কোথাও তাদের সম্পর্কে এক বর্ণ লেখা পাওয়া যায় না। সেই চীনের প্রাচীর বাড়াবার পরে রাজমিস্ত্রিরা কোথায় চলে গেল, সোনার ঝকঝকে লিমা, সোনা দিয়ে বানানো ঝকঝকে লিমাকে বানিয়ে সেই মিস্ত্রিরা আজ কোথায়। জয়তরণে ঠাসা মোহনীয় রোম, সেই রোম যখন ইতিহাসের পাতায় ছিল গোটা বিশ্ব সেরা, সেই রোমকে বানিয়েছে কে? আজও ইতিহাসের পাতায় রোম সাম্রাজ্যের কীর্তি বা বিবরণ আমরা যেভাবে পাই, সেখানে রাজার অবদান কতটুকু? আমরা পড়েছি জুলিয়াস সিজার যে জয় করেছিল গলদের, সেটা তিনি একা করেননি নিশ্চয়ই। পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী ছিল বাইজেন্টিয়াম। সেই বাইজেন্টিয়াম সাম্রাজ্য ভেঙে পড়েছিল, কিন্তু সেই বাইজেন্টিয়াম সাম্রাজ্য যারা গড়ে তুলেছিল এবং বারংবার ভেঙে পড়ার পরেও যখন এই বাইজেন্টিয়াম সাম্রাজ্য আবার নিজের কীর্তিতে মাথা তুলে দাঁড়িয়েছিল, তার পিছনে কাদের হাত ছিল? ছিল সেই রাজমিস্ত্রিদের, ছিল সেই শ্রমিকদের, যারা রাজা বা সমাজের ওপরের তলার মানুষের কাছে সেই সময়ও যেরকম অবহেলিত ছিল, ইতিহাসের পাতাতেও তারা অবহেলিতই থেকে গেল। আজকে যেন কবি সেই সব মানুষের প্রতিনিধিত্ব করেছেন তার কবিতায়। তিনি বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছেন মানুষের সামনে, যে উত্তর চেয়েছেন সেগুলোর। কবিতাটিকে আমরা যেটাতে সেকেন্ড প্যারাগ্রাফে ভাগ করে নিয়েছি, সেটা আমি যে আলাদা স্লাইডে দিয়েছি, সেটি আমি লিখেছি, বলছি দেখো, যে উপকথার অ্যাটলান্টিস। আমাদের কাছে এই অ্যাটলান্টিসকে নিয়ে মানুষের কল্পনার রাজ্য বা রূপকথার একটা রাজ্য তৈরি হয়েছে, কিন্তু সেই অ্যাটলান্টিস সমুদ্রের অতলে তলিয়ে গেছিল, আর তার সাথে তলিয়ে গেছিল কৃতদাসেরা, যারা এই অ্যাটলান্টিস গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছিল। ভারত জয় করেছিলেন আলেকজান্ডার, গ্রিক বীর আলেকজান্ডার সুদূর গ্রিক থেকে সব কিছুকে পদতলে দলিত করে এসেছিলেন ভারতে। কিন্তু আলেকজান্ডার কি একাই এসেছিলেন বিশ্বজয় করতে? একের পর এক দেশকে যখন নিজের পদতলে পদানত করতে পেরেছিলেন, তখন কি তিনি একাই করেছিলেন? না, কখনোই তিনি একা করেননি। সেখানে ছিল তার বিশাল সৈন্যদল। আর সেই জন্যই ভারত থেকে যখন তাকে ফেরত চলে যেতে হয়েছিল গ্রীসে, তখন এই সৈন্যদল, যাদের মাধ্যমে তিনি জয় করেছেন গোটা পৃথিবী, তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিল। ইতিহাস অবশ্য আমাদের সে কথাই বলে। জুলিয়াস সিজার গলদের যে নিপাত ঘটিয়েছিল, সে কি জুলিয়াস সিজার একা লড়াই করেছিলেন? কখনোই নয়। জুলিয়াস সিজারের সাথে ছিল বিশাল সৈন্যবাহিনী।
কখনো রাজার একার পরিশ্রমে একটা রাজ্য জয় করা সম্ভব হয় না। আর্মাডা ডোবার সময় দ্বিতীয় ফিলিপ কেঁদেছিল, কারণ তিনি নিজে হাতে হয়তো আর্মাডা তৈরি করেছিলেন, কিন্তু আর্মাডার যে সৈন্য দল ছিল তাদের কি হলো? তারা কাঁদেনি? তাদের কষ্ট হয়নি আর্মাডা ডুবে যাওয়ার সময়? তাদের কোনো অক্লান্ত পরিশ্রম ছিল না এতে? 7 বছরের যুদ্ধ লড়েছিলেন দ্বিতীয় ফ্রেডরিক, কিন্তু এই 7 বছর যুদ্ধ কি তিনি একাই লড়েছিলেন? এমনকি রাজারা যে এই বিশাল বিশাল কীর্তি স্থাপন করে, সেখানে কি শুধু রাজাদেরই অবদান আছে, নাকি রাজার বাড়ির প্রত্যেকটি চাকর, রাঁধুনি সবার অবদান রয়েছে? রাজা কি নিজের হাতে রান্না করে খায়? সে তো নয়। রাজাকে রাজার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য রয়ে যায় সমাজের বেশ কিছু মানুষ, যারা রাজার প্রত্যেকটা পা ফেলার ধাপে ধাপে নিজেদের পিঠ পেতে দেয়। একটার পর একটা রাজ্য যখন জয় হয়েছে, তৈরি হয়েছে বিশাল বিশাল কীর্তি, তখন এই জয় উৎসবের যে ভোজ হতো, সেই ভোজটা বানাবার জন্যও তো লোকের প্রয়োজন ছিল। হয়তো রাজা পয়সা খরচ করেছে, কিন্তু শ্রম দিয়েছে সমাজের নিচের তলার মানুষেরা। কবি আজ তাদের প্রতিনিধি হয়ে, তাদের হয়ে ইতিহাসে তাদের জায়গা করে দিতে চেয়েছেন। তাই জন্যই তিনি এই প্রশ্ন তুলে ধরেছেন কবিতার মাধ্যমে গোটা মানবজাতির সামনে। স্টুডেন্টসরা, যদি কবিতাটি কোথাও বুঝতে তোমাদের অসুবিধে হয়ে থাকে, তাহলে নিম্নলিখিত মেল আইডিতে সেটা লিখে আমাকে জানাও। আমি সাধ্যমতো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।